আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি ট্যাপস কোচিং সেন্টারের পক্ষ থেকে। যারা স্টুডেন্ট আছো অথবা যারা বাহিরের আছেন, আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাস 8 গ্রামার টপিক্সের একটা সংক্ষিপ্ত আলোচনায়। তো তোমরা সকলেই ইতিমধ্যেই জানো যে তোমাদের ক্লাস 8-এর গ্রামার টপিক্সগুলো নির্ধারণ করা হয়েছে এবং মার্কস দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তোমরা একটু চিন্তিত আছো। তোমাদের গ্রামার টপিকসগুলো যদি গোছালোভাবে আলোচনা করা হয় তোমরা উপকৃত হবে। সেজন্যই তোমাদের জন্য লিসনটা নিয়ে আসা। সকলেই জানো আমাদের কোচিং সেন্টারে প্রত্যেকটা গ্রামার আইটেম পার্ট বাই পার্ট করানো হচ্ছে। ক্লাসগুলো নিচ্ছি আমি মোহাম্মদ রাফিল রানা স্যার। তো আজকে আমাদের আলোচনায় থাকছে হচ্ছে গ্রামার টপিক্সের রাইট ফর্ম অফ ভার্বের। তোমরা ইতিমধ্যেই সিলেবাস পেয়েছো। তোমাদের কোন কোন গ্রামার টপিক থেকে পরীক্ষা হবে অলরেডি তোমরা জানো। তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, এটা হচ্ছে মার্কস হচ্ছে 10। কোহেসিভ ডিভাইস থাকবে, এটা হচ্ছে তোমার মার্কস থাকবে 10। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এটা থাকবে তোমার 5 নাম্বার। এবং ইউজিং নন ফাইনাইট ভার্বস, এটা থাকবে 5 নাম্বার। তো টোটাল হচ্ছে তোমার গ্রামার আইটেম থেকে তোমাদের হচ্ছে 30 নাম্বার। তো এখন আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে এই যে রাইট ফর্ম অফ ভার্বের যে অংশটা, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ রুলস দিয়ে দিব, যেটার মাধ্যমে তুমি অনেকগুলো রুলস থেকে সমাধান করতে পারবা পরীক্ষার প্রশ্ন। আমি এখানে টপ কয়েকটা রুলস দিব, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন পড়ে যাবে। দেখো, শুরু করলাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে। তো রাইট ফর্ম অফ ভার্ব করার আগে আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের টেন্সটা ভালোভাবে জানতে হয়। টেন্স যদি জানো তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব তুমি এটা ভালো করে পারবা। দেখো, এখানে বলছে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে আমাদের ভার্বের সঠিক ব্যবহার করা। তো রাইট ফর্ম ভার্বের সঠিক ব্যবহার করতে হলে আমাদের কিছু সাবজেক্টের অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা, এটা আমরা একটু ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আমরা টেন্সটা ক্লিয়ার রাখতে হবে। তো আমি তোমাদেরকে কোন সাবজেক্টের সাথে কোন প্রোনাউন, অর্থাৎ কোন সাবজেক্ট কোন সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে সেটাই দেখা দিচ্ছে এক নজর। দেখো, তোমরা এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবা। আমি জাস্ট দেখাই দিচ্ছি। দেখো, তোমার সাবজেক্ট যখন আই হবে, তোমার প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। করতে পারবে তুমি এম, হ্যাভ অথবা হ্যাভ বিন। পাস্ট টেন্সের সময় তুমি ওয়াজ, হ্যাড বিন। ফিউচার টেন্সের সময় তুমি এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো ব্যবহার করবা। সাবজেক্ট যখন না উই অথবা ইউ হবে তখন তুমি এই অক্সিলারি ভার্ব ব্যবহার করবা প্রেজেন্ট টেন্সে, ফার্স্ট টেন্সে। এগুলো তোমরা সকলেই জানো, জাস্ট আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি টেন্সের বিষয়টা। এই ফিউচার টেন্স হলো এগুলো। তাহলে পরের অংশটা যদি একটু দেখি, আমি কিন্তু এখানে প্রনাউনগুলো অনুসর দিয়ে দিছি। দেখো, এবার আসো সেকেন্ড থার্ড পারসন, হি, শি, ইট অথবা কোনো নাউনটা যখন সিঙ্গুলার হবে তখন প্রেজেন্ট টেন্সে তুমি ইজ অথবা হ্যাজ অথবা হ্যাজ বিন ব্যবহার করবা। ফার্স্ট টেন্সে ওয়াজ অথবা তোমার হ্যাড বিন, আর হচ্ছে ফিউচার টেন্সে শুধু ইউ উইল। আর যখন সাবজেক্ট হয়ে যাবে দে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবো হচ্ছে আর, হ্যাভ বিন, ওয়ার, হ্যাড বিন। আর অবশ্যই ফিউচার টেন্স মানে উইল। একমাত্র আই আর উইয়ের সাথে শ্যাল ব্যবহার করবা, বাকিগুলোর ক্ষেত্রে তুমি উইল ব্যবহার করতে পারো। উইল যে কোনো সাবজেক্টের সাথে বসে। তো এবার আসো আমরা মেইন রুলসে একটু চলে আসি। 1 নম্বর রুলসে আমি যেই রুলসটা লিখলাম এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমি এখানে বলছি যে রুলস ওয়ানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। অর্থাৎ এখন তুমি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে বুঝবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার উপায় হচ্ছে তোমার জন্য আমি তোমাকে স্ট্রাকচারটা লিখে দিয়েছি। এখান থেকে এই ক্লাসটা থেকে রাইট ফর্ম ভার্বের পাশাপাশি তুমি টেন্সের আলোচনাও পাবা। অর্থাৎ একটা ক্লাস থেকে তুমি আরও অনেক কিছুই পাবা। এখানে যে 4টা গ্রামার পার্ট দিয়েছে 4টা থেকে তোমাদের প্রায় সবগুলোতে হেল্পফুল হবে। আমি এভাবেই তোমাকে ক্লাসটা করাই দেবো তোমাদেরকে। দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে
তখন বুঝবা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন দেখো যেটা বলছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট থার্ড পারসন বলতে তোমরা জানো, আমি একটু আগে দেখাইছি যে এই যে এখানে দেখো থার্ড পারসন বলতে হি, শি, ইট, অথবা কোনো ব্যক্তি বস্তুর একটা সিঙ্গুলার নাম হইলেও কিন্তু এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। আর দেখো এখানে দে আছে, দে কিন্তু থার্ড পারসন, বাট এটা যেহেতু দে তো তারা, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এটা জাস্ট ভালো করে দেখে নিবা। এবার দেখো আমরা আমরা কিন্তু সকলেই বলি যে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে, কিন্তু কখন এস যোগ করবে, কখনই এস যোগ করবা, এটা কিন্তু সকলে বলে না প্রায়। দেখো আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যখন ভার্বের শেষে সিএইচ, এস এইচ, ডাবল এস, ডাব্লিউ এইচ, এক্স ও ডাবল জেড ইত্যাদি থাকে, তাইলে তোমরা ইএস যোগ করে ফেলবা। আবার যখন দেখবা ভার্বের শেষে ওয়াই আছে, তাহলে ওয়াই থাকলে আমাদেরকে দুইটা নিয়ম ফলো করতে হয়। প্রথমত 1 নম্বর নিয়ম, ওয়াইয়ের পূর্বে ভাওয়েল থাকলে, অর্থাৎ ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকলে ওয়াইয়ের সাথে শুধু এস যোগ করবা। আর হচ্ছে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠে এর পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে বসাবা আইইএস। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো দেখো আমি একটা রুলসে অনেকগুলো বিষয় নিয়ে আসছি, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। আরেকটা বিষয় আনলাম যে ভার্বের শেষে যদি সিএইচ, এস এইচ, ডাবল এস, এক্স, ও জেড এগুলো থাকে, তাহলে ইএস যোগ করবা, আর না থাকলে শুধু এস যোগ করবা। আর ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ইউ থাকে, ওয়াইয়ের আগের লেটারটা, তাহলে ওয়াইয়ের সাথে এস যোগ করবা। আর ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠাই দিবা, উঠে আইএস যোগ করবা। এখন কথা হচ্ছে বাক্যটা পড়ে তুমি কিভাবে বুঝবা যে এটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন। তো তোমাদের জন্য আমি আরও সহজ করে দিলাম, যে সেন্টেন্সে যখন দেখবা তোমরা যে এই অ্যাডভার্বগুলো আছে, যে অলওয়েজ, সামটাইমস, এভরিডে, রেগুলারলি, জেনারেলি, ওকেশনালি, নর্মালি, এগুলো দেখলে বুঝবা হচ্ছে আমাদেরকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জিনিসটা মাথায় রাখবা, এই অ্যাডভার্বগুলো মনে রাখবা, মুখস্থ রাখবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা কোন টেন্সে করবা। তাহলে আসো আমরা এতক্ষণ যা পড়লাম এর আলোকে আমরা কিছু এক্সাম্পল সলভ করি। এখানে আমি উত্তরটা আগে থেকে দিয়ে রাখছি, শুধু জাস্ট সময়টা আমরা বাঁচানোর জন্য, কারণ হচ্ছে এখন যদি আমি উত্তর লিখি তাহলে অনেক সময় যাবে। তো দেখো এখানে প্রথম বাক্যের মধ্যে লেখা আছে হি, দেখো বার্বটা লেখা আছে ব্র্যাকেটের মধ্যে টু গো টু স্কুল বা কলেজ রেগুলারলি। এই যে এখানে হি ড্যাশ টু গো টু স্কুল রেগুলারলি, এই বাক্যটার মধ্যে দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আবার দেখো এখানে রেগুলারলি আছে, তো আমরা একটু আগে বললাম যে এই যে রেগুলারলি থাকলে আমাদেরকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আমরা একটু আগে এটাও বললাম যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। যেহেতু এখানে রেগুলারলি আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। আবার দেখো এখানে এই সাবজেক্ট হচ্ছে হি, তার মানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে গো টু গো, তাহলে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট করবো, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, কিন্তু অবশ্যই সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। এখন দেখো আনসারটা হয়েছে গোজ। এখন গোজ হওয়ার কারণ কি? কারণ দেখো বলছিলাম ভার্বের শেষে যদি ও থাকে তাহলে এটার শেষে ইএস যোগ করতে হয়, আগে নিয়ম লেখাইছি আমি, দেখবা। তো এই কারণে গো থেকে কী হয়ে গেছে, গোজ হয়ে গেছে। তারপরে দেখো 2 নাম্বার নিয়ম, যে এক্সাম্পলটা সাজিদ সাজিদ টু প্লে ক্রিকেট এভরিডে। এই যে এখানে এভরিডে আছে, দেখো এভরিডে থাকলে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট করে যদি করি, সাজিদ তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে। এখন দেখো টু প্লে, টু প্লে, ভার্বের শেষে ওয়াই আছে,
বলছিলাম ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়ার পূর্বে যদি ভাওয়েল থাকে, এই যে দেখো এটা হচ্ছে একটা ভাওয়েল, তো ভাওয়েল থাকলে আমরা অবশ্যই ওয়াইয়ের সাথে শুধু এস যোগ করে দিতে হবে। এই কারণে দেখো সাজিদ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে প্লে থেকে হয়েছে প্লেস। তারপর দেখো দ্য বেবি টু ক্রাই ফর ইটস মাদার অলওয়েজ, এই যে অলওয়েজ থাকলে আমাদের করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য বেবি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ক্রাই থেকে কি হইলো ক্রাইস। এখন ক্রাই থেকে ক্রাইস হওয়ার কারণটা কি? দেখো ভার্বের শেষে ওয়াই আছে, ওয়ার পূর্বে কিন্তু এখন আছে কনসোনেন্ট। আগে পড়ছিলাম যে ওয়ার পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে এই ওয়াইটা উঠা যাবে, ওয়াইয়ের পরিবর্তে কি যোগ হবে আই ই এস, এই কারণে এখানে ক্রাই থেকে ক্রাইস হয়েছে। তারপরে দেখো এখানে আর কিছু এক্সাম্পল, যে ফাহিম টু ওয়াচ কার্টুনস অন টিভি এভরিডে আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আমরা কিন্তু আমাদের টপিকটার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার করা। তো এভরিডে থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। দেখো এখানে ফাহিম থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ওয়াচ থেকে হয়েছে ওয়াচেস। এখন ওয়াচেস কেন হইলো? দেখো WATCH ওয়াচ, ভার্বের শেষে কি আছে CH আছে, তো আমরা নিয়মে পড়ছিলাম ভার্বের শেষে যদি CH থাকে তাইলে এটার শেষে ES যোগ করতে হয়, এই কারণে ওয়াচ থেকে হয়েছে ওয়াচেস। তারপরে লাস্ট আর একটা বাক্য দেখো আই ড্যাশ টু ওয়ান টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আমি ওটা শিক্ষক হতে চাই, এটা আমার সাধারণ কথা, তাহলে আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে দেখো এখানে যে বিষয়টা সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্টটা কিন্তু আছে আই ফার্স্ট পারসন, অর্থাৎ আমরা জানি শুধু থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। এখন আই তো আমাদের ফার্স্ট পারসন, তাহলে এখন আর আমাদের ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব ওয়ান, এই কারণে আমাদের ওয়ান্ট থেকে ওয়ান্টে রইল। তো এই ছিল আজকের তোমাদের রাইট ফর্ম ভার্বের আলোচনা। রুলস একটা পড়াইলাম, একটা রুলসে গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়ে আসছি আমি, এ কারণে এই পার্টটা অনেক ছোট করলাম। পরবর্তী ভিডিওতে আমি রাইট ফর্ম ভার্বে আরও কয়েকটা পার্টে শেষ করে দিব এবং তোমাদের কোশ্চেন সলভ করাবো। তো যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরিপূর্ণ গ্রামার পার্টের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা গ্রামার আইটেম এখানে আলোচনা করব, যদিও নবম শ্রেণীতে গ্রামার নাই, তারপর যতটুকু সম্ভব আমি এখানে কভার করব ইনশাল্লাহ। আর তোমাদের কোন কোন টপিকগুলো লাগবে ইমার্জেন্সি আমাকে জানাবা।